আগেই আমরা বলেছি সালোক সংশ্লেষের দুইটি পর্যায়, আলোক দশা এবং অন্ধকার দশা। এটা ভালো করে বুঝে নেওয়া দরকার। সালোক সংশ্লেষে আলোক দশার বিক্রিয়াগুলি সম্পন্ন হওয়ার জন্য আলোর প্রয়োজন, তাই এটিকে আলোক দশা বলা হয়। কিন্তু অন্ধকার দশা এই কথাটি থেকে একটি ভুল ধারণা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করেন অন্ধকার দশা বোধহয় অন্ধকারে হয়, কিন্তু অন্ধকারে সালোক সংশ্লেষের কোনো বিক্রিয়াই হয় না। এমনকি গ্লুকোজ উৎপাদন অন্ধকার দশায় একবারেই হবে না। তাহলে অন্ধকার দশা এইরকম নামকরণের কারণ কি না, এই অন্ধকার দশাটি হলো আলোক নিরপেক্ষ দশা, অর্থাৎ এই দশার বিক্রিয়াগুলি হতে গেলে আলোর প্রয়োজন হয় না। তাহলে কিভাবে এই বিক্রিয়া সম্পন্ন হয় না, এই দশার বিক্রিয়াগুলি উৎসেচক নিয়ন্ত্রিত, যেটা আমরা অন্ধকার দশা বিক্রিয়া বোঝাবার সময় আসব। তাহলে এটা বোঝা গেল যে আলোক দশার বিক্রিয়াগুলি হতে গেলে আলোর প্রয়োজন হয় এবং এটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগ লাগে। সেই জন্যে আলোক দশা সম্পূর্ণ হলেই অন্ধকার দশা সম্পন্ন হয়। সুতরাং অন্ধকার দশা অন্ধকারে হয় এটুকু মনে করার কোনো কারণ নেই। সূর্যালোক না থাকলে বা মেঘলা আকাশ থাকলে সালোক সংশ্লেষ প্রায় বন্ধের মুখে হয়ে যাবে, ঘন অন্ধকারাচ্ছন্ন বলে। এখন আমরা দেখে নিই আলোক দশার কয়টি পর্যায়। আলোক দশার প্রধানত 5টি পর্যায় আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টে সৌরশক্তির আবদ্ধকরণ। এখানে যে পরিমাণ সূর্যালোক তার ফোটন কণা রূপে ভূপৃষ্ঠে আসে সেটা প্রায় 12.3 × 10⁻22 কিলো ক্যালোরি। সেই পরিমাণে শক্তির সামান্য অংশই 0.2 পরিমাণ পাতার দ্বারা শোষিত হয় এবং তার আবার 0.1 অংশ সেটি সালোক সংশ্লেষের জন্য ব্যবহার করে থাকে সৌরজীবী। তাহলে সৌরশক্তি পাতা বা উদ্ভিদের সবুজ অংশ দ্বারাই কেন শোষিত হচ্ছে না, আমরা জানি যে ক্লোরোফিল এই বিক্রিয়ার জন্য একান্ত প্রয়োজন এবং ক্লোরোফিলের মধ্যস্থিত ম্যাগনেসিয়াম আয়ন, যেটি ক্লোরোফিল অণু গঠনে সাহায্য করে, সেটি সৌরশক্তি আবদ্ধ করে থাকে এবং সেটি উত্তেজিত হলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় এবং তা বিভিন্ন কার্য সম্পাদন করে। অর্থাৎ ধাতু উত্তপ্ত হলে তা থেকে তার বহির্কক্ষ থেকে ইলেকট্রন বর্জিত হবে এবং তা কিছু কার্য সম্পাদন করবে। অর্থাৎ তাহলে যে পরিমাণ শক্তি আমাদের সূর্য থেকে আসছে তা পাতা এবং অন্যান্য সবুজ অংশ দ্বারা ধরে নেওয়ার পদ্ধতিকেই বলা হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ। সৌরশক্তি আবদ্ধ হলে বলা হলো ওই সব সবুজ অংশে যে ক্লোরোপ্লাস্ট আছে তাতে অবস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক সেটি সৌরশক্তিকে ধরে থাকে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পাদনে সাহায্য করে। যেমন আমরা তার পরবর্তী ক্ষেত্রেই দেখতে পারি, মাটি থেকে গৃহীত যে বৈশ্বিক জল আমরা দেখতে পাচ্ছি সেটি সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে দুটি আয়নে বিভক্ত হয়। একটি হলো হাইড্রোজেন আয়ন H+ এবং আরেকটি হাইড্রক্সিল আয়ন বা OH-। এইরূপ ভেঙে যাওয়ার কি প্রক্রিয়াটি বিজ্ঞানী রোবেন হিল প্রথম দেখেছিলেন, তাই একে হিল বিক্রিয়াও বলা হয়। তাই এই প্রক্রিয়াকে হিল বিক্রিয়া বলা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানের মজাটাই হচ্ছে কেন এই অনুসন্ধিৎসা থাকা দরকার।
এখানে আমরা দেখছি জল ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে। এটি হাইড্রোজেন আয়ন, এটি হাইড্রক্সিল আয়ন। এখন এই হাইড্রোজেন আয়ন NADP কে আমরা জানি হাইড্রোজেন আয়ন একটি বিজারক পদার্থ। তাহলে এই NADP কে বিজারিত করতে এই হাইড্রোজেন আয়ন সাহায্য করছে, সেটাও সূর্যালোকের উপস্থিতিতে। এক অণু NADP-র সঙ্গে দুটি হাইড্রোজেন আয়ন যুক্ত হতে পারে, অর্থাৎ এক অণু জল থেকে যদি একটি হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, দু অণু জল থেকে দুটি, তিন অণু থেকে তিনটি এবং চার অণু থেকে চারটি হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে। কিন্তু এখানে প্রসঙ্গক্রমে একটি NADP অণু দুটি হাইড্রোজেন আয়নকে যুক্ত করতে পারে। যুক্ত করলে NADPH অর্থাৎ বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট উৎপন্ন হয়ে থাকে। এই NADP বা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট পাতার গ্রানাতেই অবস্থান করে এবং বিজারিত হলে এটি NADPH প্লাস H প্লাস গঠন করে থাকে। এখানে দ্বিতীয় যে হাইড্রোজেন আয়ন খুব আলাদাভাবে NADPH এর সঙ্গে যুক্ত থাকে, যেটি এখনো সঠিকভাবে বিজ্ঞানীদের কাছে বোধগম্য হয়নি। এখন প্রশ্ন হতে পারে এই NADPH প্লাস H প্লাস এটি কি কাজে লাগবে? আলোক দশায় এটি কোনো কাজে না লাগলেও এটি অন্ধকার দশায় বিশেষভাবে প্রয়োজন হবে, সেটা আমরা দেখতে পাবো। এরপরে আসছি ফটোফসফোরিলেশন অর্থাৎ ফটোফসফরিক ভবন। ফসফরিক ভবন কথাটার অর্থ হলো ফসফেট যুক্ত হওয়া। এই ফসফেট হলো অজৈব ফসফেট, যেটি কিনা ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 আকারে প্রোটোপ্লাজমে, উদ্ভিদ কোষে প্রোটোপ্লাজমে থেকে যায়। এখানে ADP এবং ATP এরা অনুঘটকের কাজ করে। প্রসঙ্গত বলার প্রয়োজন, NADP-ও অনুঘটকের কাজ করে। এর কাজ হলো হাইড্রোজেন ধরা এবং ছাড়া। যার প্রয়োজন তাকে NADPH হাইড্রোজেন প্রদান করে NADP-তে পরিণত হবে এবং এই NADP পুনরায় প্রস্তুত হয়ে থাকবে আবার হাইড্রোজেন ধরার জন্য। এখানেও ADP থেকে একটি ফসফেট যুক্ত হওয়ার ফলে ATP উৎপন্ন হয়। এই ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে বলে একে ফটোফসফোরিলেশন বা ফটোফসফরিভবন বলে। অর্থাৎ ADP-র সঙ্গে ফসফেট যুক্ত হওয়া। আগে ছিল দুটি ফসফেট অর্থাৎ ডাইফসফেট, তার সঙ্গে একটি ফসফেট যুক্ত হওয়ার ফলে ট্রাইফসফেট অর্থাৎ ATP এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হলো। এই এক অণু ATP-তে প্রায় 7.3 কিলোক্যালোরি শক্তি আবদ্ধ থাকে। তাই বলাই বাহুল্য যে এই ATP সকল শক্তির উৎস। এই কারণে ATP-কে এনার্জি কারেন্সি, এটি শক্তি প্রদান করে বলে একে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। এই প্রসঙ্গে আরেকটি বিক্রিয়ার কথা বলা যায়, যদিও এটি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় নয়, কিন্তু ঘটনাটি ঘটে থাকে। এখানে আমরা দেখলাম ফটোলাইসিস হওয়ার পর জল হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে গেল। হাইড্রোজেন আয়ন তো কাজে লেগে গেল, কেননা এটি NADP-কে বিজারিত করতে প্রয়োজন হয়ে পড়ল। কিন্তু হাইড্রক্সিল আয়ন যেটি পড়ে রইল তার ভূমিকা কী হবে বা এটি হয়ে লাভ কী হল না, এই হাইড্রক্সিল আয়ন পুনরায় O2 উৎপাদনে কাজে লাগে। কিরকম না, একটি জলের অণু থেকে একটি হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হলে 4 অণু জল থেকে 4টি হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হবে এবং এই হাইড্রক্সিল আয়ন ইলেকট্রন বর্জনের মাধ্যমে 2 অণু জল, 1 অণু অক্সিজেন
যেটি কিনা পরিবেশে উন্মুক্ত হবে এবং পরিবেশে O2 CO2 ভারসাম্য বজায় রাখবে এবং 4টি ইলেকট্রন নির্গত হয়ে থাকে। এখন ক্লোরোফিল উত্তেজিত হয়ে পড়লে সেই ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম আয়ন থেকে ইলেকট্রন বর্জিত হয়, তখন ওটি ইলেকট্রন শূন্য স্থানে পরিণত হয়ে থাকে। সেই হাইড্রক্সিল আয়ন থেকে নির্গত ইলেকট্রন সেই ইলেকট্রন শূন্য স্থান অর্থাৎ ক্লোরোফিলের ইলেকট্রন শূন্য স্থানকে পূর্ণ করে থাকে। তাহলে একবার পুনরায় আমরা বলে দিই, আলোক দশার 5টি থেকে 6টি প্রধান পর্যায়, তার মধ্যে 5টি অত্যাবশ্যকীয় যেটি আলোক সঞ্চারের সঙ্গেই যুক্ত। ষষ্ঠ পর্যায়টি আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্ভিদের ক্ষেত্রে আংশিক, কেননা এই বিক্রিয়ায় যে ইলেকট্রন নির্গত হবে সেটা ক্লোরোফিলের ইলেকট্রন শূন্য স্থানকে ভরাট করে থাকে বা পূর্ণ করে থাকে। তাহলে আলোক দশার পর্যায়গুলি হলো সৌরশক্তির আবদ্ধকরণ, যেখানে পরিবেশ থেকে সূর্যালোক থেকে নির্গত শক্তি ফোটন আকারে পাতার ক্লোরোপ্লাস্টে আবদ্ধ হয় বা সবুজ অংশে ক্লোরোপ্লাস্টে আবদ্ধ হয়। ক্লোরোপ্লাস্টে আবদ্ধ হলে ক্লোরোপ্লাস্টে অবস্থিত ক্লোরোফিল উত্তেজিত হয়ে পড়ে, সুতরাং তাতে অবস্থিত যে ম্যাগনেসিয়াম আয়ন সেখান থেকে ইলেকট্রন বর্জিত হলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। তার মধ্যে প্রধান রাসায়নিক বিক্রিয়া হলো ফটোলাইসিস, অর্থাৎ মূল দ্বারা শোষিত কৈশিক জল ভেঙে গিয়ে H+ এবং OH- ভেঙে যায়, একটি হাইড্রোজেন আয়ন এবং একটি হাইড্রক্সিল আয়ন। এক অণু জল থেকে যদি একটি হাইড্রোজেন আয়ন এবং একটি হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়, তাহলে 4 অণু জল থেকে 4টি করে উৎপন্ন হবে। এখন এই হাইড্রোজেন আয়ন সেটি NADP অর্থাৎ পাতায় অবস্থিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এই যৌগটিকে বিজারিত করে থাকে। 2টি হাইড্রোজেন আয়ন এখানে প্রয়োজন হয় এবং বিজারিত হওয়ার পর এটি বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট গঠন করে থাকে, যেখানে দ্বিতীয় হাইড্রোজেন আয়নটি খুব আলগাভাবে যুক্ত। এই বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এটি অনুঘটকের কাজ করবে, কেননা এর হাইড্রোজেন পরবর্তীকালে ছেড়ে চলে যাবে। সেটি ঘটবে অন্ধকার দশায় এবং গ্লুকোজ উৎপাদনের সময়, সেটা আমরা পরে দেখে নেব। এছাড়াও অপর যে পর্যায়টি রইল সেটি হলো ফটোফসফোরিলেশন, অর্থাৎ ফসফেট যুক্ত হওয়া, তাও আলোর উপস্থিতিতে, তাই একে ফটোফসফোরিলেশন বলা হয়। এখানে অজৈব ফসফেট, I ফর ইনঅর্গানিক, অজৈব বা ইনঅর্গানিক ফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ট্রাইফসফেটে পরিণত হয়। এখানে 3টি ফসফেট উপস্থিত, তাহলে বলাই বাহুল্য এখানে ADP অনুঘটকের কাজ করে। ADP এবং ATP পারস্পরিক, ADP থেকে ATP তৈরি হয়। এই ATP আবার প্রয়োজনে ফসফেট ছেড়ে দিলে ADP-তে পরিণত হয়ে থাকে। এটি পুনরায় অজৈব ফসফেট ধরার জন্য অগ্রসর হবে। একটি ATP-তে আমাদের 7.3 কিলোক্যালোরি শক্তি আবদ্ধ থাকে এবং সকল শক্তির উৎস বলে এটিকে এনার্জি কারেন্সি বলা হয়। এখন অবশিষ্ট পড়ে রইল হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রক্সিল আয়ন 4টি একত্রিত হলে তা থেকে 4টি ইলেকট্রন বর্জিত হওয়ার পর তা পুনরায় জল এবং অক্সিজেন উৎপন্ন করে। সেই অক্সিজেন পরিবেশে O2 CO2 ভারসাম্য বজায় রাখে। এখন বলা প্রয়োজন আরেকটি হিল বিকারক, এটি গেল হিল বিক্রিয়া, জলের H+OH আয়নে ভেঙে যাওয়া। হিল বিকারক কাকে বলে? হোয়াট ইজ হিল রিএজেন্ট? না, বিজ্ঞানী রোবেন হিল প্রথম দেখিয়েছিলেন যে উদ্ভিদে অবস্থিত NADP অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটি হাইড্রোজেন আয়ন ধরতে অত্যন্ত ওস্তাদ, এটি হাইড্রোজেন আয়ন ধরে থাকে। তাই এটিকে অর্থাৎ NADP-কে প্রাকৃতিক হিল বিকারক বলা হয়ে থাকে। কিন্তু এই রাসায়নিক বিক্রিয়ায় ফটোলাইসিসের ফলে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, এটি রোবেন হিল দেখিয়েছিলেন কৃত্রিম যৌগ অর্থাৎ পটাশিয়াম ফেরিক সায়ানাইড ব্যবহার করে। তাই পটাশিয়াম ফেরিসায়ানাইডকে
কৃত্রিম হিল বিকারক বা হিল রিএজেন্ট বলা হয়। আমি এখানে লিখে দিচ্ছি, হিল ব্যবহৃত কৃত্রিম হিল বিকারকটি হলো পটাশিয়াম ফেরি সায়ানাইড। আর গাছে অবস্থিত প্রাকৃতিক হিল বিকারক, যেটি উদ্ভিদ অনবরত ধরছে, সেই প্রাকৃতিক হিল বিকারকটি হলো এনএডিপি অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটি প্রাকৃতিক হিল বিকারক। কেন না এটি হাইড্রোজেন আয়ন গ্রহণ করে এর পিএইচ প্লাস এইচ প্লাসে পরিণত হচ্ছে। তাহলে আলোক দশা সম্পর্কে বোঝা গেল। এখন আমরা আসছি এই ফটোফসফোরিলেশন। এটি সম্পন্ন হতে দুটি রঞ্জকতন্ত্রের প্রয়োজন হয়, যেটি আমরা চিত্র থেকে দেখে নেব। এখন পাতায় দুইটি রঞ্জকতন্ত্র বর্তমান। রঞ্জকতন্ত্র কি না, ওই ক্লোরোফিল যে অবস্থিত, ক্লোরোফিল ফার্স্টেই আমরা বলেছি বিভিন্ন প্যাকেটের আকারে অবস্থান করে। একটি প্যাকেট ছোট হতে পারে আর একটি বড় হতে পারে। এখানে ছোট বড়র ব্যাপার নয়, কিন্তু বিভিন্ন ধরনের রঞ্জক কণা উপস্থিত থাকে। একটিকে বলা হয় PS1। এখানের যে কেন্দ্রীয় সবচেয়ে শক্তিশালী রঞ্জক অণু সেটি হলো P700, তাই এটিকে PS1 বলেছিলেন বিজ্ঞানী হিল এবং বেন্ডাল। এটি সৌরশক্তি আবদ্ধ করে এখান থেকে তার শক্তি নির্বাচন করে, সেই শক্তির সাহায্যে কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পাদন করে। এখানে ফেরিডক্সিন হলো এর বাহক অণু। সেই বাহক অণু থেকে নির্গত ইলেকট্রন এনএডিপিকে উত্তেজিত করে, এবং এনএডিপিকে উত্তেজিত করলে তখন এনএডিপিএইচ গঠিত হয়। আমরা প্রথমেই বললাম এটি অনুঘটকের কাজ করে। এই এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস এটি অন্ধকার দশায় গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হবে। আমরা এটা যথাস্থানে দেখব। এখন এই রঞ্জকতন্ত্র থেকে নির্গত ইলেকট্রন কতকগুলি বাহকের দ্বারা পরিবাহিত হয়ে পুনরায় PS1 রঞ্জকতন্ত্রে ফিরে আসে, তাই এটিকে চক্রাকার ফটোফসফোরিলেশন বলা হয়। আর যে পথে PS1 থেকে নির্গত ইলেকট্রন ওই রাস্তাতেই ফিরে আসে না, তাকে অচক্রাকার ফটোফসফোরিলেশন বলে। যেমন আমরা এখানে দেখছি যে অপর যে রঞ্জকতন্ত্রটি অবস্থিত, এখানে বলাই বাহুল্য PS2 যে রঞ্জকতন্ত্র তাতে ক্লোরোফিল বি থাকে, ক্লোরোফিল এ থাকেই, এছাড়াও ক্যারোটিন জ্যান্থোফিল থাকে। কিন্তু PS1-এ কেবলমাত্র ক্লোরোফিল এ থাকে, এতে কোনো ক্লোরোফিল বি থাকে না, আর ক্যারোটিন জ্যান্থোফিল থাকে। আর এই PS2 থেকে নির্গত ইলেকট্রন সেগুলি কতকগুলি ইলেকট্রন বাহক, যেমন PQ প্লাস্টোকুইনন, PC প্লাস্টোসায়ানিন, তারপরে প্লাস্টোসায়ানিনের মাধ্যমে আবার PS1 রঞ্জকতন্ত্রের ইলেকট্রন শূন্য স্থানে ফিরে আসতে পারে। যেহেতু এটি চক্রাকার পথ সম্পাদন করছে না, অর্থাৎ PS2 থেকে নির্গত ইলেকট্রন PS1-এ ঢুকে পড়ছে, এই পথটিকে অচক্রাকার ফটোফসফোরিলেশন বা অনাবর্ত ফটোফসফোরিলেশন বলা হয়। এটি জেড আকৃতিতে হচ্ছে। দেখা যাচ্ছে যে এর ইলেকট্রন প্রবাহ পথ অনেকটা জেডের মতো।
এই পথে ইলেকট্রন প্রবাহ অর্থাৎ অ্যারোগুলো মনোযোগ সহকারে দেখলে দেখা যায় PS2 থেকে নির্গত ইলেকট্রন কতগুলি বাহকের মধ্য দিয়ে PS1-এ ঢুকলো। PS1 থেকে ইলেকট্রন বেরোলে কিন্তু সে আবার PS1-এই ফিরে আসতে পারে। তাহলে মূল ইলেকট্রন প্রবাহ পথটা দেখতে অনেকটা জেডের মতো। এইটাকে ওই জন্য বিজ্ঞানী হিল এবং বেন্ডাল জেড প্রকল্প বা জেড স্কিম আখ্যা দিয়েছেন। এই রঞ্জকতন্ত্রের পথ বা ইলেকট্রন প্রবাহ পথের সাহায্যে দু প্রকার ফটোফসফোরিলেশন অর্থাৎ চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরিলেশন সম্পন্ন হয়। এখানে বলাই বাহুল্য চক্রাকার ফটোফসফোরিলেশন বা PS1-এ 2 অণু এটিপি উৎপন্ন হয়, কিন্তু অচক্রাকার ফটোফসফোরিলেশনে প্রধানত 1 অণু এটিপি উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই পদ্ধতিতে উভয় পদ্ধতিতেই উদ্ভিদের সবুজ অংশে আমাদের হাই এনার্জি বন্ড কম্পাউন্ড অর্থাৎ উচ্চ শক্তিসম্পন্ন যৌগ অর্থাৎ এটিপি উৎপন্ন হয়ে থাকে। এই এটিপি বারবার বলা হচ্ছে সকল শক্তির উৎস বলে, একে এনার্জি কারেন্সি বা মানি কারেন্সি বলা হয়। তাহলে আজকে আমরা আলোক দশা সম্পর্কে বিশদভাবে জানলাম। আজকে সালোক সংশ্লেষের ক্লাস এখানেই সমাপ্ত করছি।